কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বদলে যাচ্ছে বিশ্ব। কতটা বদলাতে পারছে বাংলাদেশ, বিশ্বের সাথে কতটা তাল মেলাতে পারছে বাংলাদেশে আসলে এআই নিয়ে কি হচ্ছে, এআইয়ের সম্ভাবনা কতটা, এসব বিষয় নিয়েই আমরা আজ সময়ের আলাপে আলোচনা করব। স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান সবুজ। আমার সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা এআই ল্যাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ অলি আহাদ। অলি ভাই, আমাদের সময়ের আলাপে আপনাকে স্বাগত। আপনাকেও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে জানতে চাই এই আসলে কতটা বদলে দিচ্ছে বিশ্বকে, কতটা দ্রুত গতি সম্পন্ন করে ফেলছে আমাদের কাজকর্মকে। জেনারেলি বাংলাদেশে আসলে আমরা প্রযুক্তি বা অন্যান্য যে কোনো বড় রকমের মেজর ওয়েভের গ্লোবাল ওয়েভগুলোতে একটু পরেই টের পাই। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এআই এর ব্যাপারটা আসলে খুবই রিয়েল। হ্যাঁ, আপনার অবশ্যই এখানে অন্যান্য অনেক বিষয়ের মধ্যে অনেক ফ্লাফ আছে, অনেক বাড়তি কথাবার্তা আছে, মানুষ অতিরঞ্জন করে, এটা একটু খুবই স্বাভাবিক যে কোনো কিছুর মতো। এআই কোনো জাদুর কিছু না, ম্যাজিক কিছু, ইটস জাস্ট আ টেকনোলজি, খুব পাওয়ারফুল একটা ম্যাথামেটিক্স। বাট এর ইম্প্যাক্টটা নিয়ে যদি কথা বলি, আপনি যেটা বলছেন সবুজ ভাই, এআই মডেলগুলো না ভাইয়া অলরেডি যতটা ভালো হয়েছে, এই মডেলগুলো যদি আর একটু ইমপ্রুভ না করে, অলরেডি আমাদের কাজ বদলে দেওয়ার জন্য শক্তিশালী। এবং হার্ড ফ্যাক্ট হচ্ছে যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হচ্ছে, সো মডেলগুলো আরও শক্তিশালী হবে। সো অলরেডি কীরকম বদলে দিচ্ছে জানেন? যেগুলো ল্যাঙ্গুয়েজ বেসড রিপিটেবল ওয়ার্ক, সেগুলো আসলে এআই করছে। আমি আমাদের বাংলাদেশের একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। আমরা মাত্রই গত 2 মাস ধরে বাংলা লিংকের সিএক্সও এবং সিনিয়র লিডার্স, ওনারা ইএলএফ মেম্বার্স বলেন, এরকম টপ 175 জনকে নিয়ে ওনাদের সাথে এআই ওয়ার্কশপ করেছি, যারা এর আগে কোনো দিন কোডিং করেননি। মনে করেন লিগালের ডিরেক্টর, মার্কেটিংয়ের ডিরেক্টর, ফাইন্যান্সের ডিরেক্টর, ওনারা কোনো দিন কোডিং করেননি, বাট ওনারা অ্যাভেলেবল টুল নিয়ে বর্তমানে 10 মিনিটের মধ্যে ওনারাই এক একটা এজেন্ট বানিয়ে ফেললেন। এবং এজেন্টের পরে কী করলো, ওকে শেখানো হলো, জাস্ট বলে দেওয়া হলো যে তুমি বাংলা লিংকের কম্পিটিশনের ওয়েবসাইট এবং তাদের মার্কেটিং কমিউনিকেশনসগুলো দেখে ওদের বাংলা লিংকের কম্পিটিশনের গো টু মার্কেট স্ট্র্যাটেজিটা বলো। এআইটা চোখের সামনে কয়েক মিনিটের মধ্যে গ্রামীণ ফোন রবির ওয়েবসাইটে গেল, গ্রামীণ ফোন রবির লিঙ্কডইন সিইওদের ইয়াসির আজমান ভাই অন্যান্যদের লিঙ্কডইন পোস্টগুলো দেখলো। এইসব দেখে দেখে ও সুন্দর করে একটা রিচ রিপোর্ট দিল যে গ্রামীণ ফোন ইউটিউবে কাদেরকে টার্গেট করে, কী ধরনের কন্টেন্টে করে, কতটা ফ্রিকোয়েন্সিতে করে, কীরকম সাকসেসফুল হচ্ছে, ইনস্টাগ্রামে কী হচ্ছে, ইউটিউবে কী হচ্ছে, এবং কত টাকা পর্যন্ত হচ্ছে। এই পুরো রিসার্চটা করতে এবং রেজাল্টটা সুন্দর করে ইমেল করে দিতে এআইটা নিল মাত্র 57 সেন্ট, বাংলাদেশি টাকায় 69 টাকা। এখন আপনিই বলেন সবুজ ভাই, এইরকম একটা রিচ কাজ এত তাড়াতাড়ি মাত্র 70 টাকার থেকেও কমে যে এই যন্ত্রটা করে দিচ্ছে, আপনার কোনো বোর্ড, কোনো শেয়ার হোল্ডার অ্যাপ্রুভ করবে যাচ্ছে এবার আপনি এটার জন্য 15,000 টাকা বেতনেই কোনো একটা মানুষ রাখেন? সো গ্লোবালি যেটা হচ্ছে, বাহিরে অলরেডি আপনি দেখেন না পেপারে 10,000 লোকজন ছাঁটাই করে ফেলতেছে, 12,000 লোকজন। ওরা কীভাবে করতেছে? ওর যদি আসলে ওই কাজগুলো কেউ না করে দিত, ও শুধু শুধু করতে পারতো না ছাঁটাই। আপনার সময় টিভি, মনে করেন সময় টিভি চলতেছে, এখন আপনি দেখলেন কোনো একটা প্রযুক্তি চলে আসছে, যে প্রযুক্তির কারণে আপনার 300 লোক আর লাগছে না। আপনার বোর্ড, আপনার ম্যানেজমেন্টকে ওটা আসলে অ্যাপ্রুভ করতে পারবে তখনও? কম্পিউটার আসার পর ফার্স্টে কী হয়েছিল, টাইপরাইটারদের, টাইপিস্টদের একটা বড় অংশেরই চাকরি চলে গিয়েছিল না ভাইয়া? বিকজ কম্পিউটার তো সুন্দর করে টাইপ করে দিতে পারছে। তারপরেও কোনো কোনো কারণে কোনো কোনো জায়গায় এখনও টাইপিস্ট কেউ কেউ আছেন, বাট বাই অ্যান্ড লার্জ তো টাইপিস্ট তো আর নাই। সো এআই আসার পর ফার্স্টে যেটা হচ্ছে, ট্রান্সলেটার্সদের জব গ্লোবালি চলে গেছে। ট্রান্সলেটার্স যারা যারা অনুবাদ করতো, এতে গ্লোবালি একদম কি পরিপূর্ণ হয় গ্লোবালি ওয়েভটাতে এখনও এগেন ইউএন কিছু কিছু জায়গায় যেখানে আপনার ওই সার্টিফাইড অথর ট্রান্সলেটর দরকার, আপনি জবের জন্য যাচ্ছেন, বাট গ্লোবালি আপনি যেখানে ট্রান্সলেশন আপনি কেন করবেন? ও তো আপনার ইমেল লিখে দিচ্ছে, সব করে দিচ্ছে, হিন্দি, স্প্যানিশ, জাপানিজ, আপনি যেই ভাষায় চাচ্ছেন। এরপরে কী হচ্ছে ভাইয়া, আসলে না একাডেমিকরা, টিচাররা কী বলতেছে জানেন? আগে মানুষ যখন যন্ত্র হয়ে কাজ করতো, মানুষ যখন ওকে বট হয়ে কাজ করতো, সেই কাজগুলো এখন এআই করতেছে। মানে কি, আপনি ওকে স্ক্রিপ্ট বলে দিতেন, ওর বাইরেও যেতে পারতো না। আগে এখন আপনি ফোন করে হয়তো এআই এর সাথে বিরক্ত হচ্ছেন যে একটা বট আপনাকে বলছে কী লাগবে, আচ্ছা বলো কত টাকা। আগে আপনি এই বিরক্তটা হইতেন হিউম্যান বটের সাথে। হিউম্যান বটও স্ক্রিপ্টের বাইরে যেতে পারতো না, ওকে যা বলা আছে ও সেই অনুযায়ী করতো, ওর বাইরে যেতেই পারতো না। সো স্যাররা বলছে ফার্স্টেই, আগে আপনি যেখানে মানুষকেই বট হিসেবে রাখাইছেন, ওর কোনো ক্রিয়েটিভিটির সুযোগ দেন নাই, ওর কোনো লিডারশিপের সুযোগ দেন নাই, ওকে যা বলা হয়েছে শুধু সেটা করবে, কমান্ড ফলো করে হ্যাঁ গেছে। এক্স্যাক্টলি, সেই কাজগুলো চট করে আসলে এআই খেয়ে ফেলতেছে অলরেডি। এটাই হওয়ার কথা ল্যাঙ্গুয়েজ বেসিস। সো যদি দেখেন কোনো কাজ এমন যেটা আসলে খুব একটা প্যাটার্ন বেসড, আপনি আসলে ওটাকে
ওনার কাজটাকে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ল্যাঙ্গুয়েজ বেস রিপিটেটিভ, ওটাকে আপনি ইজিলি ডকুমেন্টতে নিয়ে আসতে পারতেছেন এবং কোনো কনটেক্সচুয়াল ইনফরমেশন লাগতেছে না, ওখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। সো অলরেডি ভাইয়া গ্লোবালি আপনি ইউএস জব মার্কেট এবং অনেকের ওদের দেশে আইন অনুযায়ী ওরা ডেটাগুলো পাবলিশ করে। আমি কয়েকদিন আগেও ইউএস জব মার্কেট লেবার লাস্ট ডেটা নিয়ে এত মন খারাপের সবুজ ভাই, আপনি যেই ফিল্ড দেখেন, কল সেন্টার অপারেটর বলেন আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, এন্ট্রি লেভেলে 26%, 26%, 27% কমে গেছে এন্ট্রি সব কি লেভেলে। AI নির্ভর হচ্ছে? এক্স্যাক্টলি ভাইয়া, গ্র্যাজুয়েটসরা চাকরি পাচ্ছে না এন্ট্রি লেভেলের। সো এন্ট্রি লেভেলের এটাই হচ্ছে নাম্বারটা, আপনি অ্যাক্রস দি ইন্ডাস্ট্রি, অ্যাক্রস দ্য সেক্টর 26-27% জব আসলে আর কম রিক্রুট হচ্ছে। আগে যে অফিসে মনে করেন 10 জন রিক্রুট করতো, ও এখন 7 জন রিক্রুট করতেছে। আবার এন্ট্রি লেভেলেই 3টা ডেটা ইনসাইটস আসলে ওখানে পাওয়া গেছে, শুধু এন্ট্রি লেভেলে কমে গেছে। সেকেন্ড হচ্ছে এন্ট্রি লেভেলে যে কম্পিউটার এআই পারে, ওর আবার বেতন বেড়ে গেছে, ওকে তো নিচ্ছে, বেশি বেতনে নিচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মিডিয়াম এবং সিনিয়র লেভেলে যেই মানুষটা, মনে করেন আপনি এত আসলে একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনি জানেন কোন বিষয়ে কী ধরনের প্রশ্ন করতে হয়, আপনার নেটওয়ার্ক হয়ে গেছে, আপনি যদি আজকে সবুজ ভাই এআই ইউজ করতে পারেন, আপনার ডিমান্ড হয়ে গেছে এক্সপোনেনশিয়ালি হাই। আমি দুটো রিপোর্টের কথা একটু বলি। হার্ভার্ডের রিপোর্টটা ওরা করেছে কি, একটা বড় সংখ্যক অর্গানাইজেশন নিয়েছে, নিয়ে দেখছে যে ওরা গত বছরগুলোতে, গত 2-3 বছরে এআই রোল নিয়েছে কিনা, ওদের টিমে এআই নির্ভর রোল রিক্রুট করেছে কিনা। যারা করেছে ওরা সেই অর্গানাইজেশনগুলোকে বলছে এরা হচ্ছে এআই লিড অর্গানাইজেশন, এরা অলরেডি একের পর এক এআই বেসড রোল নিচ্ছে। তার মানে কি, ওরা এআই বেনিফিট পাচ্ছে দেখে আরও নিচ্ছে। সো স্যাররা এরকম 10,500 সামথিং অর্গানাইজেশন পেয়েছে, এদেরকে বলছে এআই লিড। এইবার স্যাররা দেখলো ওই অর্গানাইজেশনগুলো ভয়ঙ্কর এগেন এন্ট্রি লেভেল রিক্রুটমেন্ট বন্ধ করে দিচ্ছে, মানে খুব কম, অথচ মিড এবং সিনিয়র লেভেলে বেশি নিচ্ছে। তার মানে তাদের বেতনও বাড়ছে। এক্স্যাক্টলি, তার মানে এআই নিয়ে মিড এবং সিনিয়র লেভেল বেটার রেজাল্ট দিচ্ছে, বুঝছেন। আবার কিছুদিন এরপরে এক সপ্তাহ আগে আসলে স্ট্যানফোর্ডে একটা রিপোর্ট শেয়ার করেছিল, ওরা এখন মিলিয়ন অর্গানাইজেশন নিয়েছে, মানে ডেটা পয়েন্ট নিয়ে অনেক অর্গানাইজেশন, সেম রেজাল্টস অ্যাক্রস দি ফাংশন। কল সেন্টার অপারেটর বলেন আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেন, ক্যামেরা অপারেটর বলেন, পডকাস্ট রাইটার বলেন, একদম সিনিয়র লেভেলেই হচ্ছে বাড়ছে যারা এআই পারছে। এন্ট্রি লেভেলে যে এআই জানছে না, ওকে আসলে আর ওই রোলটাই কমে গেছে। যেটা হচ্ছে, আপনি যদি এআইকে মানে যারা গবেষণা করছে, বুঝছেন, ওরা যন্ত্রটাকে এত সহজ বানায় ফেলতেছে, একটা রিমোট কন্ট্রোল অপারেট করার মতো। কিছুদিন আগে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা খুব বিগ ডিল ছিল, যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা খুব ভালো করে জানতে হবে। এখন ওরা কম্পিউটার ওই বটগুলোর মধ্যেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আসতেছে। এখন নতুন যেটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে কনটেক্সট ইঞ্জিনিয়ারিং, যাচ্ছে আমি এআইকে যাবতীয় ইনফরমেশন দিতে পারছি কিনা। যদি দিতে পারি, বর্তমানে এআই মডেলগুলো স্ট্যানফোর্ডের পিএইচডি ডিগ্রির ক্যান্ডিডেটের মতো রেজাল্টস দিচ্ছে। অর্থাৎ আজকে আপনার টিমের সময় টিভিতে যদি আপনি আজকে স্ট্যানফোর্ডের পিএইচডি ক্যান্ডিডেট একজনকে রিক্রুট করতেন, তাকে যেই বেতনে আপনার দিতে হতো, ধরেন $1,00,000 বা যেই দিতে হবে, হ্যাঁ, দিয়ে আপনি তাকে দিয়ে যে রেজাল্ট পারতেন, এআই এখন যদি আপনি ঠিক মতো চালাতে পারেন সেই রেজাল্টস দিচ্ছে। সো এআই এর ব্যবহারটা যদি আসলে আমরা এখন ঠিকঠাক মতো শিখতে পারি, আমরা এরকম স্ট্যানফোর্ডের রেজাল্টই দিতে পারবো। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এআই অলরেডি মানুষকে কোথায় ছাপাই গেছে। যে কোনো র্যান্ডম টাস্ক যেটা আপনি এর আগে কোনো দিন করেন নাই, সেটা এআই আপনার থেকে ভালো করবে। এআই অলরেডি অ্যাভারেজ টাস্কে আমাদের থেকে এগিয়ে গেছে। কোথায় ইস্যু হচ্ছে, প্রচুর ভুল করে, হ্যালুসিনেট করে। কোথায় ইস্যু হচ্ছে, ও স্কিমিং করে, ও নিজের ইন্টেনশনটাকে ঢেকে রাখে অনেক সময়, হ্যাঁ। সো এই জিনিসগুলোকে নিয়ে গবেষকরা, এই কোম্পানিগুলো, ওরা ওদের প্রোডাক্টটাকে আরও পারফেক্ট করার জন্য কাজ করতেছে। 2, মানুষ আরও বেটার বুঝতে পারতেছে। সো আমি আপনার প্রশ্নের প্রথম অংশটুকু যদি বলি, বাংলাদেশ তো পৃথিবী থেকে একটু দূরে, ধরেন আমাদের এখানে এরকম। মাঝখানে একটু জানতে চাই যে আপনারা যেভাবে এআই এজেন্ট তৈরি করাচ্ছেন, এটা কি খুব সহজ? আমরা কি খুব এত সহজেই করতে পারি? মাইক্রোসফট ওয়ার্ডে চিঠি লেখা যেরকম সহজ, এরকম সহজ একদমই। আপনার কিচ্ছু জানতে পারে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এজেন্ট তৈরি করতে যদি খুব ভালো মতো এজেন্ট তৈরি করতে না পারি, রেজাল্ট তো ভালো আসবে না। অফকোর্স আসবে না, বাট আপনি তো টেস্ট করে করে দেখতেছেন তখনই। এবং জিনিসগুলো সবুজ ভাই আসলে না, এখন একটা ইমেল লেখাটা যত সহজ হয়ে গেছে, ওরা ওই জায়গায় নিয়ে গেছে। সো যেইটার জন্য আগে আপনি একটা এজেন্সিকে অ্যাফোর্ড করতে পারতেন না, আপনার হয়তো 20,000 টাকা মিনিমাম দিতে হতো। আসলে তো ভালো এজেন্সিগুলো আরও অনেক টাকা নেয়, সেই কাজটা আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যেও করে দিচ্ছে এবং কোনো টাকাও নিচ্ছে না, ফ্রি অথবা 3-4 সেন্ট নিচ্ছে। সো সবাইকে আমি অনুরোধ করব প্রথমত এই বাস্তবতাটা বুঝতে, যে এআই অনেক শক্তিশালী একটা প্রযুক্তি এবং এটা এর মধ্যে অলরেডি আসলে গ্লোবালি অলরেডি কাজে আসলে ইম্প্যাক্ট ফেলা শুরু করেছে। এটা রিকগনাইজ করে এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে সেটা, নতুন একটা প্রযুক্তি আসছে, ফাইন, আমাদের বুঝতে হবে, আমরা বুঝবো এটা কীভাবে ইউজ করতে হয়, জানবো, শিখবো। আচ্ছা, হয়েছে কি, আরেকটা জিনিস বলি সবুজ ভাই, ট্র্যাডিশনাল জব বাউন্ডারিজই থাকছে না, জানেন। আপনার অর্গানাইজেশনগুলোতে এখন ডিপার্টমেন্ট আছে না, মার্কেটিং এটা করবে, ফাইন্যান্স এটা করবে, লিগাল এটা করবে, উড়ে গেছে।
কারণ এআই তো মার্কেটিংয়ের অনেক কিছু করে দিচ্ছে। সো ওই মানুষটাকে এখন মার্কেটিংয়ের সাথে কল সেন্টারের সাপোর্টেরও কাজ দেখতে হচ্ছে, মার্কেটিংয়ের সাথে ওর মার্কেটিং ফাইন্যান্সের কাজও দেখতে হচ্ছে। কারণ এআই যদি আমার 70% কাজ করে দেয়, সো এবার আমি মানুষ, ও আমার তো রিপিটেটিভ কাজটা করে দিচ্ছে, রাইট? তাহলে আমি তো ফ্রি হলাম। তো এবার তাহলে আমার দেখতে হবে না আমার রোলটা এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে না? অলরেডি এটাই হচ্ছে ভাইয়া। সো যদি এটা না করি, নেক্সট আরেকটা জায়গায় কি ইন্টারভিউতে তখন আমাকে নিবে না তো। সো এইটাই আমি বলবো সবাইকে যে এই বাস্তবতাগুলোকে জেনে আমি কী করবো, আমার তো সংসারের জন্য আমার তো আয় রোজগার করতেই হবে, আমার তো রেভিনিউ জেনারেট করতেই হবে, আমার তো বসে থাকার সুযোগ নাই, রাইট? কান্নাকাটি করার সুযোগ নাই। সো আমার কী করতে হবে? ওকে ফাইন, আচ্ছা এআই আসছে, আচ্ছা এই কী করতে পারে দেখি আমার ফাংশনের জন্য, আমি সাংবাদিক বা আমি ক্যামেরাম্যান অপারেটর অথবা যেটাই হোক, আচ্ছা এইটার জন্য আমার কী জানতে হবে, আমি একটু স্যারদের সাথে কথা বলে আমি শুধু ওইটুকু একটু শিখে নেই, বুঝতে পারছেন? ওইটুকু একটু শিখে নিয়ে আমি তারপরে দেখে আচ্ছা যন্ত্র যেটুকু করতে পারে এর বাইরে আমি হিউম্যান জাজমেন্টটা দিয়ে কী ভ্যালুটা আনতে পারি, ওইটা দেখে এবার আমি আসি। আমি বাংলাদেশের পার্টটা একটু ছোটো করে বলি, আগে বলে রাখি মন খারাপ হবে, হ্যাঁ এই জিনিসগুলো আসলে খুব মন খারাপের। ধরেন আমাদের দেশে যে গার্মেন্টসের কথাই বলি, গার্মেন্টস তো আমাদের দেশে একটা মেজর এমপ্লয়িং সেক্টর, তাই না? গার্মেন্টস আমাদের দেশে প্রায় 3.5 থেকে 4.5 মিলিয়ন, 35 থেকে 45 লক্ষ কর্মী আছে বিভিন্ন হিসাবে। কোনো রিপোর্টে আসে 45 লক্ষ কর্মী, কোনো রিপোর্টে আসে এর কম বেশি। সো গার্মেন্টসের একটু দুটো উদাহরণ দিই সবুজ ভাই। একটা হচ্ছে যে একটা টি শার্ট বানানোর জন্য এখন গার্মেন্টসে 22টা মেশিন লাগে। ভাইয়া একটা টি শার্ট বানানোর জন্য যে 22টা মেশিন লাগে, হ্যাঁ? সো 22টা মেশিন মানে হচ্ছে আপনার সেই পরিমাণ লোকজনও লাগে। এআই কী করছে জানেন? যখন যারা এআই ব্যবহার করতে পারছে, মাত্র 6টা মেশিনে এই টি শার্ট বানাতে পারছে। সো সময়টাও তো কম লাগছে। অ্যাবসলিউটলি। বাট আপনি যদি শুধু খরচটা, পারফেকশনের জায়গাটাও তো বেস্ট সবকিছু, রেজাল্ট। শুধু আপনি যদি কর্মীর পার্টটাই দেখেন, ইম্প্যাক্টটা 22টা মেশিনে যত মানুষ লাগতো, 6টা মেশিনে আপনার তার 3 ভাগের 1 ভাগ মানুষ লাগছে না, রাইট? বাংলাদেশে অলরেডি 4টা গ্রুপ এটা নিয়ে আসছে, শুরু করছে, ওরা 8টা অ্যাচিভ করে ফেলছে যে 8টা মেশিন দিয়ে টি শার্ট বানাচ্ছে। চায়নাতে 6টা মেশিনে, আমাদের দেশে অলরেডি 8টা মেশিন দিয়ে টি শার্ট বানানো অ্যাচিভ করে ফেলছে। অন্য আরেকটা পার্টও বলি, আমাদের দেশের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যাভারেজ গার্মেন্টস হচ্ছে 1:2.4, অর্থাৎ একটা মেশিনের জন্য 2.4 জন লোক লাগে, হ্যাঁ একটা মেশিনের যোগালি বলেন সব কিছু মিলে। সো এইটা ভিয়েতনামে এই নাম্বারটা হচ্ছে 1.8, মানে একটা মেশিনকে ওরা 1.8 মানুষ দিয়ে চালাতে পারে। এই কারণে এটা কতটা ইম্পর্টেন্ট বোঝানোর জন্য আমাদের দেশের গার্মেন্টস কর্মীরা, ওনারা ভাই বোনরা 25,000 টাকা বেতনের জন্য আন্দোলন করছেন অনেক দিন থেকে, মিনিমাম স্যালারি যেন 25,000 হয়, যেটা রাফলি $200 মতো। ভিয়েতনামে কিন্তু অলরেডি $250 মতো, $200 থেকে $250 ওর মিনিমাম স্যালারি, তারপরেও বেশি প্রফিট করে কারণ ওর দক্ষতাবান পায় নেই। আর আমাদের এখানে দক্ষতা 2.4, আমরা এখনকার স্যালারিতে ধরেন ভিয়েতনামের মতো প্রফিট করি না। আমাদের দেশের ইনএফিশিয়েন্ট ফ্যাক্টরিগুলোতে এই নাম্বারটা 3 এবং 4ও, একটা মেশিনের জায়গায় 3 থেকে 4। এআই কী করছে জানেন? এটা পুরো উল্টায় দিচ্ছে। 8টা মেশিন চালাবে একজন মানুষ দাঁড়ায় আছে, এআই 8টা মেশিন চালাই দিচ্ছে, আপনি শুধু দাঁড়ায় দেখতেছেন, লাস্ট মুহূর্তে ওর কোথাও একটু যদি টাচ করতে হবে করবেন। সো ভয়ঙ্কর অবস্থাটা বুঝছেন? এখন একটা মেশিন চালানোর জন্য আপনার 2.4 জন লোক এফিশিয়েন্টগুলোতে, সেখানে আপনি নাম্বারটা 8টা মেশিনের জন্য মাত্র 1 জন লোক লাগবে। কি পরিমাণ জব ইম্প্যাক্ট হবে? এখানে তো এখন হয়েছে কি, আমরা আন্দোলন করে তো লাভ নাই। আমি যদি আসলে অনেক হইচই করে চিৎকার চেঁচামেচি করি, কী হবে? বায়ার আমাদের দেশে আর অর্ডার দিবে না। যেই জায়গায় 1:8:1 দিয়ে আরও এফিশিয়েন্ট প্রাইসে ওরা দিচ্ছে, সেখানেই কাজটা চলে যাবে। সো আমাদের কী করতে হবে? আমাদের আসলে একটু বলবো কি, একটু নাড়াচাড়াটা করতে হবে আমাদের। আমি খুব খুশি মাশাআল্লাহ যে আমাদের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে এআই পলিসি নিয়ে চেষ্টা করা হচ্ছে, এরকম অনেক। বাট আমি বলবো যে আনফর্চুনেটলি আমার যেটা মনে হয় একটু গ্যাপটা হচ্ছে কোথায় জানেন? একটা লার্নিং গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিয়ালিটিটা নাই। আমি ওনাদের সাথে যেটা দেখছি, যেটা গ্যাপটা হচ্ছে ওইটাই যে অ্যাকচুয়ালি আমাদের ছেলেমেয়েরা যে কাজগুলো করতে পারে বা যেটা করা দরকার, সেই সুবিধাটা আমরা কাজে লাগাচ্ছি না। আমি লাস্ট একটু একটা আশার জায়গাটা বলে শেষ করি। যারা ভালো মতো এআই ব্যবহার করতে পারছে, এরা মেসি রোনালদোর মতো বেতন পাচ্ছে। আপনি বিশ্বাস করবেন না, আমাদের টিমে 3 জন রিমোট ওয়ার্কার আছে, আমরা ওদেরকে ঘন্টায় 80 থেকে 150 ইউরো দিই। তার মধ্যে 2 জন বাংলাদেশি, 1 জন বিদেশি, মানে মাসে 35 লাখ টাকা বেতন। বিকজ ও এআই এর অঙ্কটা ভালো করে বোঝে। আমি জাস্ট বুঝানোর জন্য আপনাকে উদাহরণ হিসেবে বললাম যে আমরা আমাদের এখানে মনে করেন 70,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বেতনের স্যালারির জন্য ধরেন ছেলেমেয়েরা কী পরিমাণ ফাইট করে, বাট একই সাথে প্রযুক্তিটা আসলে কোথায় চলে গেছে, কী পরিমাণ ভ্যালু জেনারেট করতেছে, যে যারা আসলে এটা পারতেছে তাদের কী পরিমাণ ডিম্যান্ড।
সো স্যারদের স্যার না, আমি জাস্ট বলবো যে গভর্নমেন্টের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে দেশের, ইনফ্যাক্ট টু বি অনেস্ট আমি আসলে স্যারদেরকেও বলবো, স্কুল কলেজ যেগুলো আছে যারা আসলে সবসময় চাই হয় স্কুলের টিচাররাই তো ইন্সপায়ার করেন, কলেজের টিচাররাই তো ইন্সপায়ার করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ওনারা যদি আসলে ওনাদের বাচ্চাদেরকে একটু সুন্দর করে কিছু বুঝাইতে বলেন যে বাবারা ফাইন, আমরা এতদিন একসময় ইংলিশ শিখছি, আমরা বুঝছি ইংলিশ শেখা জরুরি, আমরা ম্যাথ শিখছি, বুঝছি ম্যাথ সায়েন্স শেখাটা জরুরি, আমরা একসময় মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিবিএ এমবিএ এগুলো পড়ছি, বাবারা এখনকার দিনে একটা ভালো শক্তিশালী অঙ্ক আসছে, এটার নাম হচ্ছে এআই। যন্ত্রকে আজকে ক্যালকুলেটর যেমন অঙ্ক করতে পারে, এইটার লক্ষ কোটি গুণ শক্তিশালী হচ্ছে যে এআই। তোমরা যদি এটা আসলে বেসিকটা একটু দেখো, তোমরা তোমাদের পুরো জেনারেশনকে আপলিফট করতে পারবা, মানে এবং বাংলাদেশকেও অনেক আগে পারবা। মানে এআই না ভাইয়া, আপনি যদি ভালোটা দেখেন সবুজ ভাই, যারা ঠিকমতো ব্যবহার করতেছে, আপনি স্টান্ড হয়ে যাবেন যে আসলে ওটা কী পরিমাণ শক্তিশালী। জাস্ট এগ্রিকালচারের 2-3টা উদাহরণ দিই। আমরা যে জানি চাষের জন্য পানি লাগে, তাই না? বাংলাদেশে এই যে সেচের পানি তো একটা বড় ব্যাপার, রাইট? আমাদের সেচের পানির জন্য প্রচুর হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়, হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয় না ভাইয়া? জানেন যেখানে এআই ব্যবহার করে যারা সেচ দিচ্ছে 60% রিডাকশন করে ফেলতে পারছে। বিকজ আমরা যে পানি দেই, আমি তো না জেনে পানি দেই, আমি তো পুরা ক্ষেত ধরে, পুরা একর ধরে, শতাংশ ধরে ধরে পানি দেই। আমার আসলে কোথায় পানি দেওয়া দরকার, কতটুকু দরকার, এগুলো না বুঝিয়ে দেই। সো যেখানে এআই ব্যবহার করে সেচ দিচ্ছে, জাস্ট ইম্যাজিন 40% খরচে ওর হয়ে যাচ্ছে। তাহলে আমার আজকে যে ভর্তুকি দিচ্ছেন, এই ভর্তুকির আপনি 60% বাঁচাতে পারতেন। সার ওষুধের ক্ষেত্রে ওইখানে নাম্বারটা আরও ভয়াবহ। আমরা যে সার দেই, ওষুধ দেই, এটা আসলে 99 গুণ বেশি দেই, আসলে 1% দেওয়ার কথা। যেই পাতাটার যেই জায়গাটা যেই অবস্থা, এআই সেটা দেখে নিয়ে ওই জায়গাটায় অতটুকু ইউরিয়া দিবে, ওই জায়গায় অতটুকু নাইট্রোজেন দিবে। সেটা আমরা বর্তমানে 99 টাইমস বেশি করি। বুঝতে পারছেন? এখন আপনি আমাকে বলেন, ব্রাজিলের যেই ফ্যাক্টরিটা ওইভাবে ভালো করে টমেটো বানাবে, ওর টমেটোটা বানাবেই প্লেনের খরচ টরচ পরে 3 টাকা আসবে। আপনার এখানে টমেটোটা বানাইতে কথার কথা, আমি একটু না জেনে বলছি, মনে করেন 5 টাকা লাগবে। এখন বাজারের মানুষজন 3 টাকা দিয়ে যেই টমেটোটা আসছে, প্লেনের খরচ টরচ সব সহই এত ভালো, সেটা সুন্দর মতো কিনবে নাকি 5 টাকারটা কিনবে? কয়দিন কিনতে পারবে লোকালটার জন্য? আচ্ছা, আপনি এজেন্টের খরচের কথা বলছেন ভাইয়া, এইখানে না মানে মানুষ কীভাবে যে খরচ কমাইছে। এই যে জমির খতিয়ান আছে না ভাইয়া, জমির খতিয়ান যেখানে আপনার পর্চা সব কিছু লেখা থাকে সমুক্ত, আমাদের দেশের সরকারের ওখান থেকে বিভিন্ন হাত ঘুরে এই কাজটা আমাদের কাছে এসছে। আমরা দেখলাম খরচ এখন এত কমে গেছে সবুজ ভাই। এই কাজটা কি আপনারা করছেন? হ্যাঁ, সো আমরা এখন এটার ওনাদেরকে গবেষণাটা দিয়ে দিয়েছি যে কীভাবে করতে পারা যায়। আমি জাস্ট আপনাকে যদি গবেষণার নাম্বারটা বলি, ওনারা আমাদের কাছে বলেছেন 8,20,000-এর মতো আপনার রেকর্ডকে ডিজিটাইজ করতে হবে। এটা ডিজিটাইজ করতে খরচ পড়বে $300 মাত্র। খরচ এত কমে গেছে। আমরা যদি কিছুদিন ব্যাকের হিসাবটা করি, মানে কম্পিউটারে যদি আমরা করতাম, এমনিতে কিছুদিন আগে যেটা হতো সবুজ, আমি আপনি জাস্ট অন্য একটা জিনিস বলি, কিছুদিন আগে আপনি জিপিইউ ছাড়া করার কথা চিন্তাই করতেন না। এখন এগুলো জিপিইউ লাগতেছে না, আপনার নর্মাল সিপিইউতে 4 সেট নর্মাল ইন্টেলের কম্পিউটার দিয়ে করে ফেলতে পারতেছেন। মানে বানানোর একটা খরচ আছে, ট্রেনিংয়ের একটা খরচ আছে, বাট একবার ট্রেনিংটা যদি আপনি করে ফেলেন, তারপরের কথা বলতেছি সবুজ ভাই, যে আপনার লক্ষ লক্ষ ছবি, এখন একটা হিউম্যানকে চিন্তা করেন তো, আপনি 8,20,000 ছবি আপনি দিচ্ছেন, বাবা এটা দেখে দেখে তুমি টাইপ করবা, একদম নাম, বাবার নাম, মায়ের নাম, অমুক তমুক সব থাকে, কত সার্চ থাকে, সিল থাকে, কত কিছু, এই সমস্ত রেকর্ড আপনি একটা টিম দিয়ে দিচ্ছেন। আপনি মনে মনে হিসাবই করেন, 8,20,000 রেকর্ড আপনি চান যে না আমাকে 10 দিনের মধ্যে করে দেবে, আপনার কত লোক লাগবে, কত টাকা বেতন দিতে হবে, কত সময় লাগছে? কম্পিউটার কয় সেকেন্ড লাগবে, ইউ টক ইন দ্যাট, কয় মিনিট লাগবে, ইউ টক ইন দ্যাট। বাট আমি আপনাকে জাস্ট এই পার্টটা মনে হয় একটু বুঝাতে পারতেছি সবুজ ভাই, যে আগের রিয়ালিটি নাই, যে আমরা আসলে অনেকে এখনো জানি না দেখে, বুঝতে পারতেছি না দেখে। আপনি জানেন ভাইয়া অলরেডি কি করতেছে এআই দিয়ে মানুষজন? মনে করেন একটা দোকানে মনে করেন আড়ংয়ে বা ইউনিমার্ট, স্বপ্ন, এগুলোতে দোকানে ঢুকে মানুষজন কোথা দিয়ে হাঁটতেছে, কোন আইল দিয়ে দেখতেছে, কি দেখতেছে, এটা দেখা না খুব জরুরি। আমি কেন জরুরি ওই পার্টটা একটু ছোটো করে বলি। ক্যাটাগরি ম্যানেজমেন্ট বলে একটা জিনিস আছে, ক্যাটম্যান। এটা হচ্ছে যে একটা অর্গানাইজেশন যখন একটা কিছু বিক্রি করে, মনে করেন আড়ং তো পাঞ্জাবি থেকে শুরু করে পিরিচ কত কিছু বিক্রি করে, ইউনিমার্ট, স্বপ্ন, এটা তো কত আইটেম। আসলে না পুরো এন্টায়ার স্বপ্নের মাত্র 6টা আইটেম হচ্ছে ওর ভ্যালু ড্রাইভার।
এই হাজার হাজার আইটেম আসলে হুক, যেন মানুষ যায়, মানুষজন যেন ব্যাটারিটা কিনে। বাট ওই জিনিসটা আসলে ওনার রেভিনিউর লাভ ক্ষতি নির্ণয় করে না, মাত্র 6টা আইটেম লাভ ক্ষতি নির্ণয় করে, তার মধ্যে একটা হচ্ছে গরুর মাংস। ধরেন আমি আপনাকে একটা ইনসাইটস বললাম। সো এরকম ক্যাটাগরি ম্যানেজমেন্টটা খুব জরুরি, যে আপনি আপনার মূল জিনিসটা যেটা যেটা বিক্রি হলে বেশি লাভ সেইটাতে আনবেন, বাকিগুলো রাখবেন যেন লোকজন স্টিল আসে, নাহলে তো আসবে না। আচ্ছা, সো এইটার জন্য অর্গানাইজেশনসগুলো এই আড়ং বা স্বপ্ন ওরা করে কি, খুব খেয়াল করে, ওরা সাজায় ওইভাবে, এমনভাবে দোকানটা সাজাবে যেন মূল আপনি যেটা কিনতে আসছেন সেটা যাওয়ার পথে আপনার যেন বাকিগুলো দেখা হয়ে যায়। এইটার আগে কি হইতো, আগে আপনি হচ্ছে স্যাম্পল করতেন, আচ্ছা 30 জন মানুষকে দেখতেন, জিজ্ঞেস করতেন। এখন এআই কি করতেছে, সিসিটিভির প্রতি সেকেন্ডের হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ভিডিওস দেখে টেকে আপনাকে অ্যানালিসিস, রিয়েল টাইম অ্যানালিসিস দিয়ে দিচ্ছে, যে ভাই আপনার এখানে যদি ফ্যামিলি সহ মানুষজন আসে, বাচ্চা কাচ্চা থাকে, তারা কোন দিকে যায়, যারা একা আসে তারা কোন দিকে যায়, কি করে না করে, এই সব কিছু করে দিতে পারছে মানে একদম ফ্র্যাকশন অফ কস্টে। আগে এগুলো আপনি ভাবতেও পারতেন না। আপনি ধরেন আগে একটা মার্কেটের একটা স্বপ্ন করতো যে ওটা একটা ড্রিম সলিউশন, যদি কোনো দিন আমি ইনফরমেশন পাইতাম, এখন পাইতাম না, এখনও পাচ্ছে একটা আনবিলিভেবল কস্টে, তাহলে ও কেন এটা নিবে না? হ্যাঁ, সো আপনি মনে হয় মাত্র এটা জিজ্ঞেস করেছিলেন ভাইয়া, যেটা বানানোর কস্ট কি। এইটা হচ্ছে কি ভাইয়া, একবার যখন আপনি সলিউশনটা একটু কষ্ট করে বানায় ফেলেন, ধরেন এই যে আপনি একটা ক্যামেরা মানে মাইক্রোফোন নিয়ে আসছেন না, এইটার জন্য ধরেন আপনার ফিউ থাউজেন্ড টাকা গেছে, বাট ওয়ান্স এটা নিয়ে আসছে ওভার দ্য পিরিয়ড, আপনি 1 বছরের মধ্যে এটা যে কস্টটা যেটা চলে আসছে, এটা ভাড়া নেওয়ার থেকে ধরেন আপনার জন্য নিশ্চয়ই অনেক গুণ বেশি প্রফিটেবল, ইট মেড আ লট সেন্স। এটা এরকমই, আপনি যে কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন, খরচ আছে না, আপনি সময় দিচ্ছেন, বাট কেন করতেছেন? একবার আপনি গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছেন, তারপর তো আপনি ওটা রিটার্নটা পাচ্ছেন। এআইও না বর্তমানে এরকম, এআই বর্তমানে একটা বাচ্চার মতো, একটা 3 বছরের বাচ্চা, যে সবসময়ই 3 বছরের বাচ্চা থাকে, সবসময় শিখতে চায়, সবসময় এনার্জেটিক। এবং এইগুলোতে আপনাকে একটু বলি, এআইয়ের সাথে কোথায় মানুষ পারতেছে না। আমি মানুষের কথা যদি বলেন, হ্যাঁ, আমি জাস্ট আপনাকে কয়েকটা জিনিস একটু বলি। মানুষ এক্সপার্টস, আপনি বলেন যে আর ভাই মানুষ তো এক্সপার্টস আছে, আমার কেন যন্ত্র লাগবে? আপনাকে জাস্ট কয়েকটা পয়েন্ট বলি। মানুষ এক্সপার্টস ভুল করে না, মানুষ এক্সপার্টস কিন্তু ভুল করবে না এরকম হবে না। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও ভুল করবেন, এটাই স্বাভাবিক, আমরা এটাই এক্সপেক্ট করি যে আমাদের প্রফেটরাও ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছা, মানুষ যেহেতু ভুল করবেই কোনো না কোনো সময় করছে, এবং তারপরে তার আমরা ক্ষমা চাবো। সো এটা হচ্ছে এক, যে এক্সপার্টটা হলেই ভুল করবেন এরকম না। 2 হচ্ছে, যেই এক্সপার্টস আপনি নিচ্ছেন সেই এক্সপার্টস কি পৃথিবীর বেস্ট এক্সপার্টস ওই জায়গায়? তা তো না। ওই এক্সপার্টস ওনার ক্ষেত্রে পুরো পৃথিবীর বেস্ট না, ওনার আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে। থার্ড হচ্ছে, এক্সপার্টস তো মরে যায়, পেরিশেবল। হিউম্যান এক্সপার্টস তো একটা সময় মারা যাবে, রাইট? ওর লাইফ স্প্যান একটা আছে। এবং আপনার 4 নম্বর হচ্ছে, সবসময় অ্যাভেলেবল না তো, বিশেষ করে আমাদের মতো গরিব দেশে। গ্রেট ভালো ডক্টর, ভালো লয়ার আপনার কয়টা আছে, বা ভালো এরকম টিচার, বুঝতে পারছেন? সো সবসময় তো অ্যাভেলেবেলও না। সো এআইকে যদি আপনি শিখাইতে পারেন, ও ও ভুল করবে কম, ও সারাক্ষণ অ্যাভেলেবল, ও ওয়ার্ল্ডের বেস্ট এক্সপার্টিসটা নিয়ে আপনার কাছে আসবে, রাইট? এবং ওকে যদি আপনি শিখাতে পারেন নিরপেক্ষভাবে, ওর কোনো আমি নোয়াখালীর মানুষ দেখে ফেভার করব অথবা ডিসফেভার করব, আনফেভার করব, এরকম হবে না। চিটং দেখে ফেভার করব অথবা আনফেভার করবো, এরকম হবে না। ওর নিরপেক্ষতা মেনটেন করবে। এগুলো সব ছাপায় গিয়েও অন্য একটা পার্ট, সেটা হচ্ছে কি জানেন, এআই এত বেশি নলেজ দেখতে পারে। এইখানে আপনাকে একটা ইম্পর্টেন্ট একটা নাম্বার বলি। মানুষ পুরো পৃথিবীতে এখন এত ডেটা জেনারেট করতেছে, এটা অবিশ্বাস্য লেভেলের। অঙ্ক করে দেখা গেছে যে 1950 সালের দিকে হিউম্যান বডি অফ মেডিকেল নলেজ, পুরো হিউম্যান বডি অফ মেডিকেল নলেজ ডাবল হচ্ছিল প্রতি 50 বছরে। প্রতি 50 বছরে হিউম্যান বডি অফ মেডিকেল নলেজ ডাবল হচ্ছিল 1950-এ। 1980 সালে দেখা গেল মাত্র 30 বছরে এটা ডাবল হয়ে যাচ্ছে। 2010 সালে এসে দেখা গেল প্রতি 7 বছরে হিউম্যান বডি অফ মেডিকেল নলেজ ডাবল হচ্ছে। 2020 সালে এসে দেখা গেল মানে 3.5 বছরে ডাবল হচ্ছে। এখন এটা 73 ডেজে ডাবল হচ্ছে। প্রতি 73 দিনে এন্টায়ার হিউম্যান বডি অফ মেডিকেল নলেজ ডাবল হচ্ছে। এখন এটা মানুষের পক্ষে সম্ভব? এখন আপনি কোন ডাক্তারের কাছে যাবেন যে এই মুহূর্তে সমস্ত জ্ঞান রাখে, সেই ডাক্তারের কাছে নাকি যিনি অল্প একটু পড়াশোনা করছে? এই জন্যই ওই যে যতই এআই বানাচ্ছে, বেস্ট হিউম্যান রেডিওলজিস্ট আমেরিকার বেস্ট অফ দ্য বেস্ট, ওরা 74% হচ্ছে অ্যাকুরেট হয়, এআই 92% অ্যাকুরেট হয়। মানে এআইকে তো হিউম্যানলি ধরা পসিবল হচ্ছে না। আপনি যদি অঙ্কের প্রতিযোগিতা দিই আমরা, ঠিক আছে, যে আমি প্রচুর অঙ্ক দিব, মুখে মুখে আপনি দেখে কত অঙ্ক করতে পারেন, ক্যালকুলেটরের সাথে আপনি পারবেন না তো। সো সবুজ ভাই, এখন অলরেডি যেটা হচ্ছে বাইরের বিশ্বে, স্যাররা আসলে চোখের সামনে এগুলো দেখতে পাচ্ছেন,
ওনারা কি করছেন জানেন, ওনারা অলরেডি অনেক অ্যালার্মড। এইসব কারণে আপনি যে হেডলাইন দেখেন না, যে একদল বিজ্ঞানী বা শিক্ষক অলরেডি খুব ভয় পেয়ে গেছে, ওরা বলতেছে যে তোমরা আরও সচেতন হও, এটা নিয়ে প্ল্যান করো। সো এই জিনিসগুলো হচ্ছে, স্যাররা অলরেডি আসলে গবেষণা করতেছে। আচ্ছা, তাহলে ভবিষ্যতের অর্গানাইজেশনের লেআউটটা কী হতে পারে? আমি সেখানে না আপনার অনুষ্ঠান যারা দেখছেন, বিশেষ করে প্রতিষ্ঠানগুলোকে, তাদের জন্য আমি 2-3টা ছোট্ট পরামর্শ, অনুরোধ, আন্তরিক অনুরোধ দিই। একটা হচ্ছে কি, যারা প্রতিষ্ঠান আছে তাদের জন্য বলছি, আপনারা অলরেডি চিন্তা করা শুরু করেন যে আপনার নতুন রোলগুলো কী হবে। আপনি যদি একটু খেয়াল করেন, অলরেডি আমাদের এখানে অনেক রোল আছে যেটা 10 বছর আগে ছিল না। সে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা এখন প্রচুর প্রতিষ্ঠানেই আছে। এই রোলটা কি 10 বছর আগে ছিল, 5 বছর আগে ছিল? ছিল না। সো এটাই আসলে না ভাই হতে যাচ্ছে। এআই নির্ভর, এআই লিন্ড রোলগুলো আসতে যাচ্ছে। সো এবার একটু প্রোঅ্যাক্টিভ হন। আপনি চিন্তা করেন। সো একটা ফান ফ্যাক্ট বলি, আজকে আমাদের চারপাশে অফিসগুলোতে আপনি যা রোল দেখেন, তার 60% রোল 85 ইয়ার্স আগেও ছিল না। এই শতাব্দীর, মানে গত শতাব্দীর শেষের দিকে আসলে ছিল না। এগুলো আসলে নতুন রোল। সো যখনই নতুন প্রযুক্তি আসে, অনেক নতুন রোল ক্রিয়েট হয়। সো যারা আমাদের প্রতিষ্ঠানগুলোর কী করা উচিত, ওনারাই তো এমপ্লয়ার্স, ওনাদের আসলে প্ল্যান করা উচিত। আচ্ছা, আমার এআই ক্যাপাবিলিটি এরকম আসছে, তাহলে আসলে আমার অর্গানাইজেশনটা দেখতে কেমন হবে, আমার টিমকে এভাবে আমি ইকুইপ করি। দেখেন, অনেকেই ভুল করে কোথায় জানেন, জাস্ট বর্তমানে যেই কাজ হচ্ছে সেই কাজের মধ্যে এআইকে নিয়ে প্লাগ অ্যান্ড প্লে করার চেষ্টা করে, যেটা রেজাল্ট দেয় না। একটা জাস্ট এক্সাম্পল দিই, আপনার মনে করেন একটা টিমে একটা ভ্যাকেন্সি হয়েছে, সেখানে মেসিকে পাওয়া গেছে। আপনি বলেন আচ্ছা মেসি তুমি আসছো, ঠিক আছে, ওই জায়গায় খালি আসতে ওইখানে খেলো। তখন তো মেসি ওর খেলাটা দিতে পারবে না, রাইট? আমরা কি করব, আমার দলে যদি মেসি আসে, আমি ওইটা মাথায় রেখে চিন্তা করবো, আচ্ছা মেসি কত দারুণ খেলে, কত শক্তিশালী, টিমটাকে এবার ওইভাবে সাজাই। সো এআইকে নিয়েও আমাদের টিমগুলোকে এইভাবে ভাবতে হবে। আচ্ছা এআই কী করতে পারে, আচ্ছা এইবার তাহলে আমার অর্গানাইজেশনটা কী হওয়া উচিত। নট আচ্ছা আমার অর্গানাইজেশন এখন আছে, ফাইন, এখন এখানে এইটুকু এখানে বসে। তখন কি হয়, খরচও হয়ে যায়, এক্স্যাক্ট রেজাল্টটা হয় না, আমিও আসলে প্রকৃত রেজাল্টটা পাই না। প্রথমত যেটা এআই এজেন্ট তৈরি করা, এআই এজেন্টকে কমান্ড দেওয়া, সেই ক্যাপাবিলিটির যদি অর্জনের ক্ষেত্রে আমাদের ঘাটতি থাকে, তাহলে আমরা মানে প্রতিবার তো পিছিয়ে থাকবো। আমরা ভাড়া করা এআই এজেন্ট দিয়ে কাজ করব, আমরা ফ্রি এআই এজেন্ট দিয়ে কাজ করব। সেইখানে এআই এজেন্ট তৈরিতে আসলে আমরা কতটা আগাচ্ছি, আমরা নিজেদের জন্য এআই এজেন্ট কতটা তৈরি করছি, নাকি আমরা এআই এজেন্ট যেগুলো আছে সেগুলো ব্যবহারের দিকে যাচ্ছি? আমরা আসলে আমাদের ট্রেন্ডটা কোন দিকে আছে? আমরা এখানে আসলে যেভাবে এখন যাচ্ছি, আমি বলবো যে আজকে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা দেখি সিনিয়র লেভেলে শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে, আফ্রিকা থেকে ম্যানেজাররা এসে সিনিয়র লেভেলে ওগুলো করতেছে। যদি আমরা ঠিক মতো না যাই, আসলে এখানেও তাই হবে। আমাদের এখানেও ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে লোকজন এসে আসলে সিনিয়র লেভেলের এই জায়গাগুলো নেবে। জিনিসটা আসলে অনেক সহজ। আনফর্চুনেটলি যে জিনিসটা আসলে ওই সচেতন না হলে তো আসলে লোকজন জানবে না। সো হয়েছে কি, যেমন আমি বলবো যে এই মুহূর্তে কোন মডেলটা কোনটার জন্য ভালো, এটা আপনার বুঝতে হবে। আমরা কি করছি, আমাদের এখানে বেশিরভাগ মানুষই চ্যাট জিপিটিটাই ইউজ করছি মনে করেন, কিন্তু চ্যাট জিপিটি কি সব ধরনের কাজের জন্য ভালো? নিশ্চয়ই না। আমি যদি ছবি জেনারেট করতে চাই, তাহলে গুগলের ন্যানো ব্যানানাটাই সবচেয়ে ভালো, জিমিনি ফ্ল্যাশ 2.5 ফ্ল্যাশ প্রো। আমি যদি ইন্টারনেটে সার্চ করতে বলি, আমি কি চ্যাট জিপিটিকে দিয়ে সার্চ করতে বলবো, নাকি আসলে আমি পারপ্লেক্সিটি সনেট প্রো দিয়ে সার্চ করতে বলবো? আমি যদি একটা রিপোর্ট লিখতে বলি, আমি কি এটা স্টেকিং চ্যাট জিপিটিকে দিয়ে লিখতে বলবো, নাকি আমি এটাকে অ্যানথ্রোপিকের ক্লডকে দিয়ে লিখতে বলবো? সো এই পার্টটা বুঝতে হবে, কোনটার জন্য আমার কোন কলমটা ভালো, কোন পেন্সিলটা ভালো। যেই মিস্ত্রি, আপনি একটু চিন্তা করেন, আমি ধরেন একটা ভালো প্লাম্বার ডাকলাম, যেই মিস্ত্রি ভালো সে তো বুঝবে আবার কখন রেঞ্চ ইউজ করতে হবে, কখন এলবো পাইপ ইউজ করতে হবে, কোনটা আমার কখন ইউজ করতে হবে। সো এই বেসিক জিনিসগুলো সবুজ ভাই, আমি বলবো যে আপনার প্রশ্নটা যেটা ছিল যে আমরা করছি কি না, আমি বলবো যে করছি না ভাই। এটা ওই যে অনেকটা ফ্রিল্যান্সিংয়ের মতোই, আপনি শুরুতে যেরকম বলছিলেন যে আসলে আমাদের এখানে বেশিরভাগ লোকজন খুব ভাষা কাজগুলো খুবই সারফেস লেভেলে, খুব মানে আনফর্চুনেটলি স্পেকট্রামটার একেবারে শুরুর দিকের লো ভ্যালু এন্ডের কাজগুলো করছে। বাট এগেন এটা কিন্তু আমি বলবো যে পসিবলি সবচেয়ে বেশি হচ্ছে না জানানোর জন্য উনি ওইখানটাতে আটকে থাকছে। আমি যদি ওই বাচ্চাটাকে ওকে যদি সুন্দর করে শেয়ার করি, ইউ ক্যান অ্যাকচুয়ালি মুভ টু দিস এন্ড, এবং ইউ শুড মুভ টু দিস এন্ড। তুমি ওই সারফেস লেভেলের কাজের থেকে তুমি হাই ভ্যালু কাজ করো। আমার যেখানে 3জন টিম মেম্বার অলরেডি, যে বললাম 80 থেকে 150 ইউরো পার আওয়ার, ঘন্টাতে ভাইয়া 1 ইউরো হচ্ছে 144 টাকা করে। আপনি একটু গুণ দিয়ে অঙ্ক করেন, ঘন্টায় ওরা কী পরিমাণ স্যালারি আর্ন করতেছে, মার্শাল্লাহ। হ্যাঁ, সো তোমরা আসলে এদিকে যেতে পারো। তোমার ঠিক আছে, তোমার 150 ইউরো দরকার নেই, তুমি 20 ইউরো 50 ইউরো ঘন্টায় কমফোর্টেবলি যেতে পারবা। তোমার এমন কোনো কঠিন পড়ালেখা করতে হবে না, তোমার যে সিনসিয়ার থাকতে হবে। তুমি যে এই কাজটা করবা,
মন দিয়ে সততার সাথে করতে হবে। সো ওই লেগে থাকলে এটাই হবে। তো আমি সবই বলবো যে আমাদের দেশে আসলে হচ্ছে না ভাইয়া, খুবই স্পোরেডিক লেভেলে, খুব কম হচ্ছে। মানে সরকারি উদ্যোগগুলো আছে নাকি একদমই সবই সব ব্যক্তি আমি বলবো উদ্যোগগুলোই? যে এগেন ডিসিশন মেকার্স যারা, আনফরচুনেটলি আমরা একটা সময় কিন্তু ওই যে স্টার্ট আপ নিয়ে খুব আলোচনা দেখতাম এই ক্ষেত্রে, ফ্রিল্যান্সিং এই সেক্টরটা বা এই সেগমেন্ট নিয়েও আমরা খুব আলোচনায় দেখতাম। এখন তো সব কিছু ছাপায় এআই। আমার ওই সব কাজ করতে আসলে এআইটাই এখন অবশ্যই আমাকে অবশ্যই বেস্ট রেজাল্ট দিচ্ছে। তো অবশ্যই। সেই ক্ষেত্রে এআই নিয়ে আসলে ভাবনাটা কেমন? আপনারা কেমন পুশ, নাকি আপনারা আমাদের সবসময় পুলেই থাকেন? আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের 100% ক্লায়েন্ট এখন পর্যন্ত নিজে থেকে আসতেছে, 100%। মানে আমাদের দেশের বাইরে থেকে, দেশ থেকে যেখান থেকেই হোক, খুঁজে 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 ওনারা, কারণ এই যে এআই সার্ভিস প্রোভাইড করে এখন পর্যন্ত আসলে পৃথিবীতে ওরকম বেশি নাই। আমার জাপান থেকে ক্লায়েন্ট আসতেছে, আমেরিকা থেকে ক্লায়েন্ট আসতেছে, নেদারল্যান্ডস থেকে ক্লায়েন্টস আসতেছে। সবাই আমরা ওদেরকে জিজ্ঞেস করি তোমরা আমাদের কথা কোত্থেকে জানছো, এরকম কারো না কারো কাছ থেকে খোঁজ নিয়ে টিয়ে আসতেছে। যেটা এখন হচ্ছে কতগুলো দেশের সাথে কাজ করছেন? মার্শাল্লাহ আমরা মানে 6টা দেশ আসলে হয়েছে কি, আমাদের বাংলাদেশ সম্বন্ধে আসলে সবার ঠিক অতটা পজিটিভ ওই ব্র্যান্ড ভ্যালুটাও আসলে পজিটিভ না। অনেকেই আসলে ধরেন যেটা চায়, সে খুব মন খারাপের, আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলি, আমাদেরকে এসে বলে তোমাদেরকে কাজ দিব, কিন্তু একটা ইন্ডিয়ান টিমকে মাঝখানে বসাইতে হবে, ওই টিমটার নামে ও ওয়ার্ক অর্ডার দিবে, এবং সেই টিমটা কি করে জানেন, 86% থেকে 95% টাকা ওই টিমকে দিতে হবে। কাজ কিন্তু 100% আমরা করব। $100 মধ্যে $86 থেকে $95 ওকে দিতে হবে। এটা হচ্ছে ওদের প্রপোজাল। করলে করেন, না করলে নাই। কারণ বাইরের কোম্পানিটা, আমেরিকান কোম্পানিটা বাংলাদেশকে কাজ দিবে না, ও বিশ্বাস করে না। আমাদের এখানে আরও বেশি সমস্যা হয়ে গেছিলো ভাই, এই যে বাংলাদেশ ব্যাংকের হাইস্টের কারণে। আমরা একটা ওয়ার্ক অর্ডার পেয়েছিলাম $3.2 মিলিয়ন। কতদিন আগে? এই আমার আগের প্রতিষ্ঠানটাতে, ক্যাথে ব্যাংকের, লস এঞ্জেলসের ব্যাংকটা, একটা ব্যাংক থেকে, হ্যাঁ, ক্যাথে ব্যাংক। সো ওরা আমাদের আগের প্রতিষ্ঠানটাকে $3.2 মিলিয়ন এআই অডিটের কাজ দিয়েছিল, হ্যাঁ। পরে আমরা কাজ মার্শাল্লাহ শুরুও করেছিলাম, 32 লাখ টাকার বিলও পেয়েছি। বাট কাজ শুরুর মাঝখানে একটা সময় গিয়ে ওদের রিস্ক অ্যাসেসমেন্ট টিম ফ্ল্যাগ রেজ করছে। ওরা প্রথমে নাকি ভাবছিল আমরা ইন্ডিয়ান টিম, সো ওরা হচ্ছে ফ্ল্যাগ রেজ করছে যে বাংলাদেশের কান্ট্রি রিস্ক ইজ ভেরি হাই, কারণ আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজে হাইস্টের সাথে জড়িত ছিলেন। সো বাংলাদেশের ভূখণ্ডে কোনো কাউকে ওদের ডেটা দেখতে পারবে না। সো আমাদেরকে ওরা পরে অপশন দিয়েছিল, হয় আমরা সিঙ্গাপুরে আমাদের যেতে হবে, আমাদের ইঞ্জিনিয়ারদেরকে সিঙ্গাপুরে গিয়ে ওর ডেটা অ্যাক্সেস করতে হবে, যেটা আসলে কস্ট ইফেক্টিভ থাকে না, আর আমরা বাংলাদেশ থেকে কাজ করতে চেয়েছিলাম। সো আমি জাস্ট এই রিয়ালিটিগুলো বলছি। মনে করেন আজকে আপনি যখন একটা জিনিস কিনবেন, হ্যাঁ, মনে করেন আপনি তাসমানিয়া, এগেন কোনো রকম অসম্মান ছাড়াই বলছি, ওখানকার একটা যন্ত্র পাচ্ছেন, আবার আরেকটা পাচ্ছেন জাপান বা জার্মানি। আপনার মনে মনে যে এতদিনকার যে ভালো লাগাটা তৈরি হয়েছে, আপনি ধরুন আচ্ছা জার্মানির ইঞ্জিনিয়ারিং ভালো বা জাপানের ইঞ্জিনিয়ারিং ভালো, বা টু আ গুড এক্সটেন্ট আপনি চাইনিজকেও হয়তো অনেক অনেক রিলাই করবেন। হয়তো নতুন একটা জায়গা যেটা আপনি চিনেন না, মেবি সাউথ সুদান, আপনি তো ফার্স্টে রিলাই হয়তো করবেন না। সো বাইরের কাজ আসার ক্ষেত্রে আমাদের দেশে আসলে এখনও কান্ট্রি ব্র্যান্ডিংয়ের একটা বড় লিমিটেশনস আসলে এখনও আছে। সো ওরা যেই ইন্ডিভিজুয়াল, ওই গ্লোবাল সিটিও, গ্রুপ সিটিও, সে আমাকে কাজ দিতে চাচ্ছে, কিন্তু সে আমাকে বলতেছে যে আমার বোর্ড তো অ্যাপ্রুভ করবে না। বলতেছে কি ভাই রিয়েলিটিটা বলেন, বলছেন রিয়েলিটি বলতেছে যে দেখো কাজ কী হচ্ছে, আমি একটা ইন্ডিয়ান টিমকে দিলেও কাজটা ফেল করতে পারে, বাংলাদেশি টিমকে দিলেও ফেল করতে পারে, কিন্তু বাংলাদেশি টিমকে দিয়ে ফেল করলে আমার চাকরি থাকবে না, ইন্ডিয়ান টিম ফেল করলেও বলবো আচ্ছা ইটস ওকে। কারণ ইন্ডিয়ার প্রতি, এক্স্যাক্টলি ইন্ডিয়ার প্রতি ওর যে বিশ্বাস, ও তখন বলবো আচ্ছা টেকনোলজি কাজ করে নেই। আর যদি বাংলাদেশের একটা টিম ফেল করে, ও বলবে যে তুমি তো বাংলাদেশে কেন গেছো, তোমার কি টাকার অভাব ছিল? সো এই রিয়ালিটিটা আছে। বাট এনিওয়ে ভাই, আমি আপনাকে যেটা, কাটছে নাকি আরো বাড়ছে? কাটবে ভাইয়া, আমি বলবো যে বাট আমাদের সচেতনভাবে কাজ করতে হবে। ধরেন আজকে যে চায়না একটা সময় এত বছরের পর বছর, ডিকেডের পর ডিকেড এফোর্ট দিয়ে তো চায়না তো নিজেকে, এটা তো সে আমাদের গার্মেন্টসেও আমাদের অনেক পজিটিভ স্টোরি তো আছে। আমাদের জুট বলেন, আমাদের গার্মেন্টস বলেন, এই 3-4 দশক ধরে কাজ করে তো এই ব্র্যান্ড ইমেজটা তো আসছে যে না মাশাআল্লাহ বাংলাদেশের গার্মেন্টস ইজ রিলায়েবল, হাই কোয়ালিটি অ্যাট অ্যান আনবিলিভেবল প্রাইস। সেরকম টেকনোলজির ক্ষেত্রেও সবুজ ভাই আমাদেরকে ওই কাজটা করতে হবে মনোযোগ দিয়ে। বাট আপনি যদি বলেন এখন কি হচ্ছে, অনেস্টলি এখন যেটা হচ্ছে, একটা বড় অংশ যারা আসলে কোটি কোটি টাকা আর্ন করতেছেন, তারা আসলে ওই লো ভ্যালুর কাজটা দিয়েই, ফ্রিল্যান্সিং বলেন বা আউটসোর্সিংয়ের বিপিওর কাজটা করে, ওই লো ভ্যালুর কাজটা করে, সো ওনাদের জন্য ব্র্যান্ডটা জরুরি হচ্ছে না, উনি তো কাজ করেই দিচ্ছেন অল্প কয়েক সেন্টের কাজ, ঠিক আছে। সো ওনার জন্য ওনার যেই জায়গাটা, সেখানে আসলে ওই গার্মেন্টসের মধ্যে উনি খুব কম টাকায় কাজ করে দিচ্ছেন। বাট হাই এন্ডের কাজে যদি বলেন, আমি বলবো যে আনফর্চুনেট ট্রেন্ড হচ্ছে, আপনি স্টার্ট আপ বললেন না, আমি স্টার্ট আপগুলোই বলবো খুবই সেলফিশ। বেশিরভাগ স্টার্ট আপই কী করতেছে, আপনার সিঙ্গাপুরে রেজিস্ট্রেশন করা, কী করতেছে ইউএসএতে রেজিস্ট্রেশন করা, ইভেন চালডালও ডেলাওয়্যার কোম্পানি বা ইউএসএতে রেজিস্ট্রেশন করা। সো ওরা কিন্তু আসলে বাংলাদেশ হিসেবে যে খুব ব্র্যান্ড করতেছে মোটেই না, পাঠাও, শপ আপ,
বাংলাদেশের রেজিস্ট্রেশন না, মানে আপনার ওর আলটিমেট জিনিসটা কিন্তু ওগুলো অ্যাজ ফার অ্যাজ দি গ্লোবাল মার্কেট ইজ কনসার্ন, অ্যাজ ফার অ্যাজ দি ভিসিজ আর কনসার্ন, এই সপা পাঠাও চাল ডাল দিস আর অল বিদেশি তাহলে কোম্পানি। ব্র্যান্ডিংটা হবে কিভাবে? সো হচ্ছে না, তো আমি সেটাই বলছি ভাইয়া। সো এনিওয়ে যাক, ওটা একটা সেপারেট কোয়েশ্চেন। আমি জাস্ট বলছি যে আপনার এই কি বলবো, যে এইটা নিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে, বাট আপনার প্রশ্নের ওই প্রথম জায়গাটায় যে আসলে নীতি নির্ধারকরা যেটা করছেন, যে ওই পার্টটাতে আমি বলবো যে নীতি নির্ধারকরা আসলে অনেক এফোর্ট দিচ্ছেন। আমি অনেক বেশ কয়েকজন সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ওনাদের কথা জেনেছি আর কি। ওনারা এই স্কিল ডেভেলপমেন্ট, আমাদের দেশে সিকিপ নামে একটা প্রোগ্রাম আছে, যেখান দিয়ে আসলে অনেক এই যুব উন্নয়নের যোগ্যতার জন্য অনেক ভর্তুকি দিয়ে কাজ করে। বাট আনফর্চুনেটলি বলবো যে ওনারা এই গ্রাউন্ড রিয়ালিটিটা সম্বন্ধে পসিবলি অতটা স্পষ্টভাবে জানেন না। সো ওনারা যেই স্কিলসগুলো স্প্রেড করতেছেন, এগেন ওই লো ভ্যালু স্কিলসগুলো আসলে স্প্রেড করতেছেন। ওনারা আসলে এই হাই ভ্যালু যেটা আসলে আমাদের ছেলেরা পারে। সো সবুজ আপনি যদি খেয়াল করেন দেখবেন বুয়েটের এক একটা ব্যাচের হার্ডলি 4% 5% বাংলাদেশে থাকে। দেয়ার আর ব্যাচেস যেখানে একটা ছেলে বাংলাদেশে নাই। আইবিআরও, আমাদের আইবিআরও সেম। আমাদের ব্যাচেরই, আমার আইবিআর বেশিরভাগ ছেলে মেয়ে এখন কানাডার টরন্টোতেই শুধু, মানে ঢাকায় বাংলাদেশে যত আসি তার থেকে বেশি আছে কানাডার একটা শহরে। কত দুঃখজনক। তো আমি এখানে যে নাম্বারটা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে এইখানকার ছেলেমেয়েরাই গুগলে, অ্যামাজনে, ফেসবুকে, ভালো ভালো জায়গায়, মাইক্রোসফটে, এখানে জায়গায় কিন্তু যে চাকরি করতেছে, তার মানে কি ট্যালেন্টটা ঠিকই ওর আছে। সো আমাদের এখানে আসলে অনেক মানুষেরই ওই ট্যালেন্টটা আছে, আপনার তাকে জানাইতে হবে। আপনার কি আজকে ধরেন এই যে আপনার ক্যামেরা অপারেট করতে কি আপনার বিদেশ থেকে লোক আনতে হচ্ছে না, তো আমাদের দেশের মানুষজনকেই শেখানো যাচ্ছে এবং ওনারা খুব সুন্দর দক্ষতার সাথে করতে পারতেছেন, বিশ্বস্ততার সাথে, রাইট? আপনার ওনাদেরকে জানাইতে হচ্ছে, শিখাইতে হচ্ছে। সেই রকম সো আমরা গাড়ির মনে করেন যে ওয়ার্কশপে ট্রেনিং দিচ্ছি, আমি বলবো যে যারা নীতি নির্ধারক আছেন তারা, প্লাস টিচাররাও, প্লাস প্যারেন্টসরাও, আমি প্যারেন্টসদেরকে অনুরোধ করবো বাচ্চাদেরকে যদি একটু এনকারেজ করেন যে আচ্ছা বাবারা তোমরা একটু দেখো তো এআই স্কিলসগুলো কী ডেভেলপ করা যায়, তোমরা এদিকে যেতে পারো কি না, এআইয়ের কোনটা করতে তোমাদের ভালো লাগে কি না, স্কিলস ডেভেলপমেন্টের দিকে এনকারেজ করতে অনুরোধ করবো। বলি ভাই, খুব ছোট ছোট করে যদি কিছু জানতে চাই, আমি তো এআই দিয়েই তো আরেকটা এআই এজেন্ট তৈরির তো ফর্মুলা জানতে পারি। অফকোর্স এক সেট এজেন্ট বানাচ্ছে যারা কাজ করে দিচ্ছে, মনে করো সফটওয়্যারটা লিখে দিচ্ছে, আরেক সেট এজেন্ট বানাচ্ছে যারা ওর কাজটাকে চেক করতেছে কোয়ালিটিটা, সো দ্যাট, এবং এআই দিয়েই শুধু সেটা না, আপনি 4-5 সেট এজেন্ট বানাচ্ছেন বিভিন্নভাবে দক্ষতাটা দেখার জন্য। মনে করেন আমরা যখন হিউম্যান অডিটররা যখন যায়, একটা অডিটিং প্যানেল টিম যায়, সো একজন মনে করেন একটা ব্যাংকের স্টেটমেন্ট দেখবে, একজন অডিটর কি করতেছে, সে শুধু দেখবে আচ্ছা কোনো ছুটির দিন বা কোনো হলিডেতে কি পোস্ট পড়ছে, শুক্রবার কি কোনো ট্রানজ্যাকশনস দেখাচ্ছে, ব্যাংক তো শুক্রবার ছুটি থাকার কথা, তাহলে ওটা ফ্রড হবে। সো একজন মনে করেন শুধু ওটা দেখতেছে যে শুক্র শনিবার বা ছুটির দিন কোনো ফ্রড আছে কিনা। আরেকজন মনে করেন দেখতেছে কি আচ্ছা উনি যদি লোন নিয়ে থাকে, ইএমআইটা কি প্রতি মাসে নিয়মিত বেতন পাওয়ার পর দিচ্ছে, নাকি মাঝে মাঝে গ্যাপ করে তারপর হঠাৎ করে একটু 2-3 মাস এটা একবারে দেয়, তার মানে উনি একটু বেশি রিস্কি। সো আরেকজন শুধু এটা দেখতেছে। এখানেও তাই, আপনি অনেকগুলো এআই এজেন্ট বানাচ্ছেন, একটা এজেন্ট শুধু এই ধরনের জিনিস দেখতেছে। বাংলাদেশে আপনাদের মতো কতগুলো এজেন্ট আছে? কতগুলো টিম আছে বলতে চাচ্ছেন কাজ করার? আমি বলবো যে ভাই আসলে আমার আগের প্রতিষ্ঠানটা আমি যখন শুরু করেছিলাম তখন শুধু ওটাই একমাত্র ছিল, আর এখন তো আমরা আবারও নতুন করে আরেকটা প্রতিষ্ঠান শুরু করলাম। সো মানে গোটা বাংলাদেশে সংখ্যা এরকম 1-2 এইরকম সার্ভিস হিসেবে, এআই এজ এ সার্ভিস হিসেবে আমি বলবো ভাই এই মুহূর্তে শুধু আমরাই। বাকি টিমগুলো যারা আছে তারা ওদের নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছে, অনেকগুলো আছে, আমি বলবো 100টার উপরে মাশাআল্লাহ এখন এআই লিন্ড স্টার্ট আপ আছে, হ্যাঁ 100টার বেশি হবে। কিন্তু তারা প্রত্যেকে, কেউ হয়তো ইংলিশ শেখানোর জন্য কাজ করতেছে inglovoice.com, কেউ হয়তো বা আপনার প্রবলেম সলভ হিসেবে কাজ করতেছে ডাউট সলভার, বিভিন্ন, কেউ হয়তো পানির, কেউ হয়তো কৃষি ক্ষেত্রে আপনারা কাজ করছেন টোটাল। বাট আমরা কাজ করছি এআই এজ আ সার্ভিস। আমাদের কাছে একটা ব্যাংক হোক, একটা গার্মেন্টস হোক, একটা কৃষি, মানে যে কোনো কোম্পানি হোক, যে কোনো প্রতিষ্ঠান, ছোটো মাঝারি বড় প্রতিষ্ঠান এসে বলতে পারে যে আমার এই বিজনেস প্রবলেমটা আছে, এটার জন্য কি এআই কাজে লাগবে কিনা, তখন আমরা সেটা দেখে দিই। ধরেন আমাদের কাছে এখন একটা টাইলসের কোম্পানি আসছে, টাইলস ম্যানুফ্যাকচার করে, ওনারা কয়েকটা জিনিস চাচ্ছেন। ওনারা চাচ্ছেন যে ওনার যে টাইলসগুলোকে গুনতে হবে এবং কোয়ালিটি দেখে বলতে হবে, সর্ট করতে হবে, এটা এআই কত সুন্দর করে তাড়াতাড়ি করতে পারে। আমাদের কাছে এরকম বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান আসে। একটা প্রাইভেট টার্মিনাল মুভার আসছে, যারা চাচ্ছে যে গভর্নমেন্ট এখন আসলে আরও বেশি করে প্রাইভেট চিটংয়ে পোর্ট ম্যানেজ করার জন্য লাইসেন্স দিচ্ছে। সো উদাহরণ জাস্ট ইউজ কেসটা বলি, ওরা হচ্ছে কি এখন কি হয় যে এক্সপোর্ট ইম্পোর্টের যে ট্রাকগুলো আসে কন্টেইনার নিয়ে, এখন কি করে ওরা ওই যে একটা স্লিপ দিয়ে দেয়, টোকেন নাম্বার, কিউআর নাম্বারটা, হ্যাঁ যে কিউ নাম্বারটা,
আগে আসলে আগে যাবে এরকম করে করে ধরেন ওই, বাট এটা তো অপটিমাম না। অপটিমাম হচ্ছে ওনার কন্টেইনারটা কীরকম, ওনার কাভার্ড ভ্যানটা কীরকম, সেইটা বুঝে যেটাতে বেশি সময় লাগবে সেটাকে এক ধরনের ম্যানেজ করা, যেটা কম সময় লাগবে সেটাকে আরেক ধরনের করা, এটা এআই আসলে করে দিবে। সেটা হচ্ছে আপনার সেটার জন্য এআই চাওয়া হচ্ছে। আমাদের জেনারেশন এখন বর্তমান যারা খুব বেশি প্রযুক্তি নিয়ে ঘাটাঘাটি করে, তারা আসলে এআইটা কিভাবে ব্যবহার করছে? আমি বলবো অনেক দারুণভাবে ব্যবহার করছে, হাওয়েভার কনজিউমার এন্ডে। একটা ও হচ্ছে কনজিউমার হ্যান্ড, এবং সেটা করা উচিত। ও রিসিভ করুক, ওর নেক্সট গানটা কী দেখবে, নেক্সট রিলটা কী দেখবে, নেক্সট ওর পড়াশোনার ব্যাপারে হেল্প চাচ্ছে, এগুলো সবই ভালো, ঠিক আছে। আমি শুধু আসলে বেশি বেশি করে অনুরোধ করছি দুইটা। এক হচ্ছে ওই কনজিউমার লেভেলেই আপনি আরও বেটার কনজিউমার হন। আপনি যখন গবেষণাটা করছেন এআইকে রিসার্চের জন্য ব্যবহার করেন, এআইকে ডেটা অ্যানালিসিসের জন্য ইউজ করেন। এখন কী করছি আমি, এই ডেটা অ্যানালিসিস হিসেবে আমি এক্সেল ফাইলটা তুলে দিচ্ছি, মনে করেন দিয়ে বলতেছে আমাকে একটা অ্যান্সার বলে দাও, ইনসাইটস। দ্যাটস নট দ্য ওয়ে। আপনার টিমে যদি আজকে সবুজ ভাই একজন অ্যানালিস্ট থাকে, তাকে আপনি কীভাবে কাজ করেন, তার সাথে কীভাবে কাজ করেন, তাকে যখন আপনি একটা ফাইল দেন, সে ফার্স্টে আপনার ফাইলটা দেখে বলে ডেটা ঠিক আছে কিনা, ডেটায় কোথাও গ্যাপ আছে কিনা, ডেটায় কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা। বলি ভাই, আরেকটা বিষয়, যে আপনার যে কাজগুলো পাচ্ছেন সেই কাজগুলো কি আসলে মানে যদি আমি কম্পেয়ার করি, খুব কম। বাংলাদেশি কাজ বেশি নাকি বিদেশি কাজ বিদেশি বেশি? কাজই বেশি, হ্যাঁ। বাংলাদেশের কাজ খুব কম। এখানে কয়েকটা জিনিস আছে। কারণ তারা তো কস্ট ইফেক্টিভ জানার পরেও এই কাজগুলো আচ্ছা, নিচ্ছে না। কয়েকটা জিনিস আছে ভাই। আমাদের দেশে না সিদ্ধান্ত গ্রহণের যে আর্কিটেকচারটা, আপনি যদি ওইটাই দেখেন, আসলে এখন পর্যন্ত আমাদের দেশে ফ্যামিলি বেসড অর্গানাইজেশনসগুলোর মতো অনেক বড় বড় গ্রুপ 300-400 কোটি টাকা বছরে আর্ন করে, এর বেশিও আর্ন করে, বাট স্টিল সিদ্ধান্ত নিচ্ছে ওই ম্যানেজিং ডিরেক্টর, সিদ্ধান্ত নিচ্ছে মালিক, এবং মালিক কি হচ্ছে বেশি অনেক সময় বিদেশ থাকতেছে। সো উনি কিন্তু বুঝতেছে যে ওনার এইটাতে লিটারালি 100 কোটি টাকা সেভ হবে, বাট মালিক এখন আমেরিকায় আছে, ইউরোপে আছে, 1 মাস পরে আসবে, তারপরে এটা নেক্সট স্টেপ আসবে। আনফর্চুনেটলি আমাদের এখন দেশে এখনও সিদ্ধান্ত গ্রহণের ওই প্রফেশনাল স্ট্রাকচারটা আসলে ভাই, এটা আসলে এআই নির্ভর এখনো হয়নি। এআই নির্ভর তো দূরের কথা, আমি জাস্ট বলবো যে নর্মাল একটা যে আধুনিক শতাব্দীর একটা অর্গানাইজেশনের মতোই এখনো হয়নি। পৃথিবীর অন্যান্য দেশে ধরেন ডেলিগেশন সিস্টেমটা যত সুন্দর করে করছে, আমাদের এখানে আসলে এইটা বোঝানোর জন্য এআই কি করতে পারে, এটা এআই এর ইম্পর্টেন্সি বোঝানোর জন্য? আমি যেটা বলবো কি ভাই, আসলে জানেন, ছোটোবেলা থেকে আমরা যেভাবে সিদ্ধান্ত নিয়ে অভ্যস্ত, আমরা মানে ছোটোবেলা থেকে আমাদের বাবা মার কাছ থেকে যেটা শিখছি, টিচারের কাছ থেকে যেটা শিখছি, সেটা না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়। আমি আজকে রাস্তা পার হওয়ার সময় যেভাবে চিন্তা করব, আমি কি ট্রাফিক সিগন্যালকে গুরুত্ব দিব কি দিব না, রিস্ক নিব কি নিব না, আমি কোন চাকরিতে জয়েন করব, কাকে বন্ধু বানাবো, কার সাথে বিয়ে করতে যাব, এই সব কিছুতেই না আমি বলবো কি সবুজ ভাই, আসলে আমাদের একটা ফান্ডামেন্টাল ডেভেলপমেন্ট, ফান্ডামেন্টাল গ্রুমিং অলরেডি হয়ে যায়। এখানে এআই কী করতে পারে, এখানে এআই আমাকে অনেক বড় বড় করে এক্সাম্পলস দিতে পারে, এভিডেন্স দিতে পারে, বাট দিন শেষে আমি আসলে সিদ্ধান্ত গ্রহীতা হিসেবে কীভাবে আচরণ করব, সেইটা আসলে অনেক অনেক দিন ধরে আমি গড়ে উঠছি। আমি জাস্ট একটু উদাহরণ হিসেবে বলি, আমি তো বুঝতেছি কথার কথা যে আমার একটু হাঁটা চলা করা দরকার, ব্যায়াম করা দরকার, আমি বুঝতেছি আমার সুগার কম খাওয়া দরকার, বাট অ্যাজ আ পার্সন আমি কি ওই সিদ্ধান্তটা ব্রেইনে নিতে পারতেছি, এক্সিকিউট করতে পারতেছি কিনা। আমি তো বুঝতেছি যে ধরেন আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, বা আমার রাগারাগি করা উচিত না, আমার কর্মী বলি সবার সাথে রেসপেক্টফুলি ব্যবহার করা উচিত, আমি সেটা পারতেছি কিনা। সো আমি বলবো যে মানে অ্যাজ আ পার্সন ডিসিশন মেকার হিসেবে, লাইফের সব কিছুতে ডিসিশন মেকার হিসেবে আসলে আমার গ্রুমিংটা কি, আমার সেট আপটা কি, আমি কি একটা স্মার্ট ডিসিশন টেকার নাকি আসলে একটা পুয়ার ডিসিশন টেকার, এটা কি। সো এই কারণেই আমাদের মধ্যেই অনেক ছেলেমেয়ে অনেক স্মার্ট ডিসিশন টেকার, তারা ঠিকই আগায় যাচ্ছে, 80 ইউরো 150 ইউরো পার আওয়ারে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। সো আমি বলবো যে দিন শেষে আপনি স্মার্ট ডিসিশন টেকার কিনা, আপনার ক্লাসমেটসদের মধ্যেই দেখেন, আপনার বন্ধু বান্ধবদের মধ্যেই কতজন আসলে পড়ালেখার ব্যাপারে সিরিয়াস ছিল, বা নিজের ভালো মন্দের ব্যাপারেই সিরিয়াস ছিল। সো আমি না ভাইয়া বলবো কি, আমরা যদি সবাই যার যার বন্ধুদের মধ্যেই, যার যার বাসার মধ্যেই, ভাই বোনদের মধ্যেই যদি একটু সচেতন করি, একটু এনকারেজ করি যে এখন এরকম একটা মেজর মানে লেভেল শিফটিং একটা টেকনোলজি আসছে, এবং আমরা এর জন্য কেপেবল হব না, সবাই এআই এর অঙ্ক করবো না। ভালো, সবাই কি গান গাই, সবার কি গান গাইতে শিখতে ইচ্ছা করে, সবার কি ফুটবল খেলতেই বা শিখতে ইচ্ছা করে, করবেও না, এটি স্বাভাবিক। মানুষের আমাদের চয়েসের ডিফারেন্স থাকবে, বাট আমাদের বন্ধুদের মধ্যে যদি একটু সচেতন করি, দেখা যায় আমাদের পরিচিতর মধ্যেই 4-5 জন ঠিকই পছন্দ করবে, আচ্ছা ওর অঙ্ক করতে ভালো লাগবে, ও এটাতে চলে যাবে, এবং এখন সেই সুযোগটা ভাইয়া। আমরা রিসেন্ট যে পাবলিকেশনসগুলো কিংবা নিউজগুলো দেখছি, সেখানে
কোয়ান্টাম এআই নিয়ে বেশ আলোচনা চলছে এবং যেখানে বলা হচ্ছে যে আগামী 5 বছর কিংবা 1 দশকের মধ্যে $10 ট্রিলিয়ন মার্কেট হবে। রাইট। সেইটা নিয়ে যদি কিছুটা আমাদের একটু সহজভাবে একটু বোঝান। এমনি টাইমলাইনটা নিয়ে একটু জাস্ট বলি ভাইয়া, টাইমলাইনটা না আসলে এখন অনেকটা ওয়াইল্ড। মানে এআই বলেন বা কোয়ান্টাম এআই বলেন, এই টাইমলাইনগুলো না আসলে একেকজন একেকটা জিনিস দেখে বলে। কারো কাছে যদি 5 বছর মনে হয়, কারো কাছে 10 মনে হচ্ছে, কারো কাছে 30 বছরও মনে হচ্ছে না। সেটার কারণ হচ্ছে কি, কেউ হয়তো এটা নিয়ে খুব সরব, ওয়ালমার্ট বলি বা এনভিডিয়া বলি সবাই। আমি জাস্ট একটু বোঝানোর জন্য, জাস্ট শেয়ার করার জন্য, আসলে না ওর এখনও এই প্রযুক্তিগুলোর ফান্ডামেন্টাল লিমিটেশনস আছে। কেউ ওই লিমিটেশনসগুলো দেখছে, কেউ অলরেডি কত দূর আগায় গেছে সেটা দেখছে। আচ্ছা, বাট এইটা না সবুজ ভাই, আপনি যেরকম বলতেছেন ওরকমই, এইটা নেক্সট লেভেলের কম্পিউটিং। বর্তমানে কম্পিউটারে যেটা করে সব 1 আর 0 বাইনারি। কারেন্ট থাকলে 1, কারেন্ট না থাকলে 0। যে ট্রানজিস্টরটা আছে ওটাতে যদি ইলেকট্রিসিটি থাকে 1, এই 1 আর 0 করেই ও সব করে। বাট কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে একটা সার্টেন কন্ডিশনে কম্পিউটারটার টেম্পারেচার এত ঠান্ডা করা হয়, যখন একই ট্রানজিস্টরে একই সাথে 1 আর 0 দুইটা ভ্যালুই ধারণ করতে পারে, তখন না ও এক্সপোনেনশিয়ালি বেশি অঙ্ক করতে পারে। ও এত বেশি অঙ্ক করতে পারে, এখন যে অঙ্কটা করার জন্য আপনার কয়েক বছর লেগে যাবে, ওই অঙ্কটা করতে ওর কয়েক মিনিট লাগবে মাত্র। সো এক উদাহরণস্বরূপ জাস্ট বলি, আমরা বর্তমানে যে পাসওয়ার্ড দেই, আপনার পাসওয়ার্ডের লেন্থ যদি 8 ডিজিট 12 ডিজিট হয়ে যায়, বলা হয় যে আপনি এটা অনেক সেফ, আপনার এটা ক্র্যাক করার জন্য এত বছর লাগবে, 20-30 বছর লাগবে। এইটা আসলে কেউ জন্য, হ্যাকারের জন্য আর এটা অর্থবহ হবে না, ও তোমার পাসওয়ার্ড ক্র্যাক করতে চাবে না। কোয়ান্টাম কম্পিউটার আসলে এই রিয়ালিটি দিয়ে থাকবে না। ওই 20 বছরের অঙ্ক তো তখন কয়েক মিনিটে করে ফেলবে। বর্তমানে আমরা যেভাবে পাসওয়ার্ড দেই, সেই পাসওয়ার্ডটাই কাজ করবে। এই জন্য আপনি দেখবেন গুগল, মাইক্রোসফট সবাই অলরেডি এখন পাসওয়ার্ড থেকে সবাইকে ডিসকারেজ করে। সবাইকে এখন দেয় তোমার ফেস দেখাও, তোমার ফোনটাকে চিনায় রাখো, পাস কি নামক জিনিসপত্র ওরা আনতেছে। ওরা ইচ্ছা করে পাসওয়ার্ড থেকে অলরেডি কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলতেছে। ওরা চাচ্ছে মানুষকে পাসওয়ার্ড থেকে সরে যাক, কারণ কোয়ান্টাম কম্পিউটার হয়ে গেলেই পাসওয়ার্ড বলেই আর কিছু থাকবে না। বর্তমান পাসওয়ার্ডটা আর কাজ করবে না, ওই কোয়ান্টাম কম্পিউটার সবার পাসওয়ার্ড ক্র্যাক করে ফেলবে। মানে এআই নিয়ে কথা তো আসলে দীর্ঘ সময় বলা যাবে। আমি লাস্টে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে উঠে আসার বিষয়টা আছে, আপনার আগে একটি কোম্পানি ছিল, এখন আর একটা কেন করতে হলো? মানে এটা আসলে আমার নিজের বোকামির জন্য সবুজ ভাই। আসলে আমি শেয়ার হোল্ডার অনবোর্ড করার ক্ষেত্রে এবং শেয়ার হোল্ডার ম্যানেজ করার ক্ষেত্রে আসলে আমি খুব বড় বোকামির পরিচয় দিয়েছি। আমরা সবাই আসলে শিখছিলাম। সো ধরেন যাদেরকে আমরা শেয়ার হোল্ডার হিসেবে অনবোর্ড করেছি, আসলে আইডিএলসি ভিসি ফান্ড, ওনাদের সাথে আমাদের যে লং টার্ম অ্যালাইনমেন্টটা ছিল না। ধরেন আমরা বাংলাদেশের স্টার্টআপটা, আমাদের এআই স্টার্টআপটা যেই জন্য শুরু করেছিলাম, যে এখানে বাংলাদেশের মার্কেটে এআই ইমপ্লিমেন্টেশন করব, স্প্রেড করব এবং এআই ট্যালেন্ট গ্রুম করব, ওইটাই ছিল আমাদের আসলে প্রাইমারি অবজেক্টিভ। ভাইয়াদের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওনারা আরও দ্রুততম সময়ে রিটার্ন চাচ্ছিলেন। সো ওনাদের কিছু হার্ড রিকোয়ারমেন্ট ছিল, যেমন ওরা আমাদেরকে একসময় বলছিল আমরা নতুন ক্লায়েন্ট নিতে পারবো না। ওনারা বিশ্বাস করছিলেন নতুন ক্লায়েন্ট নিয়ে আমরা প্রতিষ্ঠানের ক্ষতি করছি। ওনারা চাচ্ছিলেন যে মানে শেয়ার হোল্ডারদের যত লাভ হওয়া উচিত অত লাভ হচ্ছে না। সো ওনারা একসময় এটা নিয়ে আসলে অনেক অসহিষ্ণু একটা পরিবেশ তৈরি করলেন। সো মূলত ওখান থেকে আসলে আমি আর থাকতে পারলাম না। সো আমরা ঢাকায় এই ল্যাব তৈরি, ওটা আসলে আমি বলবো যে প্রাইমারিলি আমারই বোকামি, এবং ওটা আসলে এখনও আমাদের জন্য এখন যদি কম্পিটিশনের কথা বলি, তাহলে ঢাকা এআই ল্যাব এগিয়ে নাকি আপনার যে আগের যে প্রতিষ্ঠান? আমি বলবো ভাই যে অবজেক্টিভ ওয়াইজ, ধরেন আমি আগের প্রতিষ্ঠানটাতে তো এখনও মাশাআল্লাহ এক্সিস্টিং ক্লায়েন্টস হিসেবে বিকাশ, ইউনিলিভার, আইডিএলসি ওনারা আছেন। বাট আপনি যদি ওই মৌলিক গবেষণার কথা বলেন, আমি বলবো যে অবশ্যই আগের প্রতিষ্ঠানটা তো, ওনারা তো আসলে এখন আর মৌলিক গবেষণাগুলো করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা তো ওটাই চাচ্ছেন যে শুধু এক্সিস্টিং সার্ভিসগুলোই ওনারা দিতে চাচ্ছেন। সো নতুন ক্লায়েন্ট বলেন, নতুন গবেষণা বলেন, সেটা তো আসলে এখন ইনশাল্লাহ আমরা এই নতুন প্ল্যাটফর্মে করার সুযোগ পাচ্ছি। আরও কথা বলবো এআই নিয়ে, আরও কথা বলবো, অন্যদিন কথা বলতে হবে। আসলে একদিনে সব কিছু শেষ করা সম্ভব না। এআইটা আসলে আমাদেরকে এত বিস্তৃতভাবেই ভাবার সুযোগ দিচ্ছে। তো আমাদের সময়ের আলাপ আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই, দোয়া করবেন প্লিজ। দর্শক, আমরা আলাপ করছিলাম এআইয়ের বিভিন্ন দিক নিয়ে, বাংলাদেশে আসলে কি করতে পারে, বাংলাদেশে আসলে কতটা সুযোগ তৈরি হচ্ছে কস্ট ইফেক্টিভ প্রোডাকশানে যাওয়ার জন্য বা কাজ কমানোর জন্য, সব কিছু মিলিয়ে কথা বলছিলাম ঢাকা এআই ল্যাবের প্রতিষ্ঠাতা ও সিও মোহাম্মদ অলি আহাদের সঙ্গে। দেখা হবে নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে আরেকদিন। সঙ্গে থাকুন সময়ের।